পারমাণবিক শক্তি খাতে রাশিয়ার আরও সহযোগিতার প্রত্যাশা প্রধান উপদেষ্টার। প্রথম রোজা থেকে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে জানালেন শিল্প উপদেষ্টা। এবং আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন সংগঠন, ঘোষণা ঘিরে বিক্ষোভ হাতাহাতি। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পারমাণবিক শক্তি খাতে রাশিয়ার আরও বিস্তৃত সহযোগিতার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা প্রত্যাশা করেন। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ মত প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা রোসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রথম রোজা থেকে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে বিএসটিআই। রাজধানীতে প্রতিদিন 3টি এবং জেলা উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। তিনি আরও জানান, খোলা বাজার থেকে ইফতার ও সেহরির 737টি নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই। এর মধ্যে পরীক্ষা হয়েছে 559টির। নিম্নমানের পণ্য পাওয়া গেছে 47টি। এসব মানহীন পণ্যের তালিকায় রয়েছে প্রাণীজ ঘি, ফ্রুটস ড্রিঙ্ক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, মশলা। এ সময় শিল্প উপদেষ্টা জানান, গত 4 মাসে 471টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মামলা হয়েছে 428টির। এছাড়া কারাদণ্ড দেয়া হয় 3 জনকে, আর সিলগালা করা হয় 23টি প্রতিষ্ঠান। ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএনের সহায়তায় বন্ধের দিন সহ প্রত্যেক দিন 3টা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এই রোজার মধ্যে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা যেমন র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে নতুন এ ছাত্র সংগঠন। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি। এদিকে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল, তবে 6 মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে মন্তব্য করে প্রেস সচিব বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার, তা না হলে কেউ বিনিয়োগ করবে না। বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে জানিয়ে শফিকুল আলম বলেন, বন্দরের দক্ষতা বাড়ানো হবে, দক্ষতা না বাড়লে বিনিয়োগ বাড়বে না।
মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে শুনানির জন্য 22 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন। এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি শেষে আসামি পক্ষের অতিরিক্ত যুক্তি এবং সংযোজনের অনুমতি দিয়ে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আসামিকে পুনরায় আপিলের অনুমতি দেওয়া হলো। এর আগে শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও এখানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। শেখ হাসিনা দেশ থেকে পালানোয় স্বস্তির নিঃশ্বাস নিতে পারলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এখনও সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়নি বলে উল্লেখ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় মাঠে নিরাপত্তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো একটু নিঃশ্বাস নিতে পারছি, আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে। হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা। একটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তারা তো নয়। এবার জেলা সংবাদ। দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাখে হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সংখ্যাও বাড়ানো হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। ক্ষমতায় গেলে পড়াশোনা শেষে সার্টিফিকেটের সঙ্গে সঙ্গেই যেন তরুণদের কাজের ব্যবস্থা হয়, এমন বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কেউ বেকার হয়ে থাকবে না, এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ভারতকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা প্রতিবেশী দেশকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে প্রতিবেশীও যেন আমাদের ওপর এমন কিছু চাপিয়ে না দেয় যা দেশের মানুষের জন্য অপমানজনক। এ সময় 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্র। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। আগের মতো শোষণমূলক মামলার ধারা অব্যাহত রাখলে দুদকেরও একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন
দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। দুপুরে পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, সব ধরনের স্বাধীনতারই সীমাবদ্ধতা রয়েছে। যতটুকু স্বাধীনতা রয়েছে তার মধ্যে নিরপেক্ষভাবে কাজ করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। গণশুনানিতে 157টি অভিযোগ জমা পড়লেও দুদক তফসিলভুক্ত 57টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি করে। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসের সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার ও সেবা বঞ্চিত সংক্ষুব্ধ ব্যক্তিরা অভিযোগ তুলে ধরেন। এখনো কিন্তু দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য এটা রাষ্ট্রও চাচ্ছে আমার ধারণা, এবং দুদক সংস্কার যে কমিশন, সেই কমিশন এটা বলছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হলে সম্ভবত আপনি যে স্বাধীনতার কথা বলছেন সেটার মাত্রা সম্ভবত আরেকটু বৃদ্ধি পাবে। যারা অভিযুক্ত মানেই কিন্তু সাজাপ্রাপ্ত নন। অভিযোগটা যখন প্রমাণিত হবে তারপর তো আমরা তাকে কন্ডেম করব। তার আগ পর্যন্ত আমাদের বোধহয় খুব বেশি একটা পারসেপশন থাকতে পারে, খুব বেশি আমাদের কিছু করার সুযোগ থাকে না। তো কাজেই আমরা অপেক্ষা করব এবং তোমরা সবাই সাহায্য করবে যাতে এই অভিযোগগুলি আদালতে প্রমাণিত হয় এবং তারা সাজাপ্রাপ্ত হন। সাজাপ্রাপ্ত হলে সঙ্গত কারণেই সামাজিকভাবেও তারা বয়কট হবেন। কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মনির মিয়া হত্যা মামলায় 13 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব এর রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে 13 আসামির সবাই উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে 2020 সালের 10 এপ্রিল মুজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনির সহ আরও 2 জনের ওপর হামলা চালায়। এতে 3 জন আহত হন। তবে মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 12 এপ্রিল তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যাচ্ছি খেলার সংবাদে। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝপথে হঠাৎ করে বদলে গেছে আবহাওয়া। স্বাভাবিকভাবে চলতে থাকা টুর্নামেন্টে ছন্দপতন ঘটেছে গতকাল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়ে। এখন বাংলাদেশ পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আগামীকাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হওয়ার কথা চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম ম্যাচ। অ্যাকুওয়েদার অনুযায়ী আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে এদিন সেখানে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ 75%। আর বিবিসির ওয়েদার অনুযায়ী ম্যাচ শুরুর সময় সেখানে বৃষ্টির সম্ভাবনা 64%, যা পরে 70% পর্যন্ত বাড়তে পারে। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে 2 গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে বার্সেলোনার বিপক্ষে 4-4 গোলের নাটকীয় ড্র পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিন খেলার প্রথম ও ষষ্ঠ মিনিটে 2 গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ ও অ্যান্টোনিও গ্রিজম্যান। তবে এরপরের সময়টা ছিল শুধুই বার্সেলোনার। ম্যাচের 19 ও 21 মিনিটে পেদ্রি ও পাউ কিউবার্সি গোল করে সমতা আনেন। এরপর ম্যাচের 41 মিনিটে ইনিগো মার্টিনেজ এবং 74 মিনিটে রবার্তো লেভানডোভস্কির করা গোলের ওপর ভর করে 4-2-এ ম্যাচ ঝুঁকে পড়ে বার্সার দিকে। তবে 84 মিনিটে মাদ্রিদ তারকা মার্কোস লরেন্তে এবং যোগ হওয়ার সময়ে আলেকজান্ডার সরলোথের করা গোলে শেষ মুহূর্তে 8 গোলের লড়াই থামে সমতায়। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পারমাণবিক শক্তি খাতে রাশিয়ার আরও সহযোগিতার প্রত্যাশা প্রধান উপদেষ্টার। প্রথম রোজা থেকে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে, জানালেন শিল্প উপদেষ্টা। এবং আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন সংগঠন, ঘোষণা ঘিরে বিক্ষোভ হাতাহাতি।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।